এসে আজও দেখা দিয়ে যায়, যেই ছুতে যায় আমি হাত বাড়াই, কেন দূরে সরে যায়। আমি ব্যতীত একদম অন্য কোনো মেয়ের পানে তাকাবেন না, তাহলে গলা টিপে মেরে দেবে একদম। সম্মুখের গাড়িটা ওভারটেক করে উঠতেই হুট করে কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে। হকচকিয়ে উঠল আরুষ, দ্রুত ব্রেক কষলো। আচমকা ব্রেক কষায় বেজায় বিরক্ত হলো তুর্য। হাতের ল্যাপটপটা পড়ে যেতে যেতে ধরলো, কপালে ভাঁজ ফেলে উদ্যত হলো কিছু শক্ত কথা বলতে, তবে সম্মুখ ভাগের অবস্থা অবলোকন করে আর কিছুই বলল না। বিরক্তি ভঙ্গিতে আবারও দৃষ্টি নিক্ষেপ করলো ল্যাপটপে। আরও সন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হলো, দেখলো কলেজ পোশাকে একটা মেয়ে বসে আছে গাড়ির সম্মুখে। বসে বসে কিছু একটা নিয়ে টানাটানি করছে ভীষণভাবে। আরুষ এগিয়ে গেল তার পানে, অপরাধীর ন্যায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। মেয়েটা চোখ তুলে তাকালো আরুষের পানে। গোলগাল চেহারায় দারুণ এক কন্যা সে, উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট। আরুষের কণ্ঠ শুনে যেন খেপে গেল আরো, মুহূর্তেই অগ্নিমুক্তি ধারণ করলো। গলা থেকে কিছু একটা খুলে উঠে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বললেন, কিসে দুঃখিত? দেখে শুনে গাড়ি চালাতে পারে না? দেখেছেন আপনার জন্য আমার কত বড় ক্ষতি হলো? হাতটা ছুলে গেছে, কলেজ কার্ডটাও আপনার গাড়ির নিচে পিষে ইন্তেকাল করেছে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। সত্যি কুইনের কাছ থেকে ছুলে গেছে মেয়েটার, লাল রক্ত আবির্ভাব দেখা যাচ্ছে। আসলে দোষটা আরুষেরই। সে দেখেছে তার সম্মুখের গাড়িটা দাঁড় করানো, তখনই বুঝে ওঠা উচিত ছিল সামনে কোনো ঘাবলা আছে, নয়তো যানজট ছাড়লেও গাড়িটা এগোচ্ছে না কেন। কিন্তু সে তা করেনি, উল্টো দুর্নীতি করে পাশ থেকে একটা ফাঁকা জায়গা দেখেই গাড়ি সামনে তুলে দিয়েছে। অনুতপ্ত হলো ছেলেটা, আমতা আমতা করে বলল, দুঃখিত। কিসে দুঃখিত? কিসে দুঃখিত? আপনার দুঃখিত ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? কত বড় সাহস সামনে গাড়ি দাঁড় করানো, দেখেও পেছন থেকে গাড়ির সামনে ঠেলে দিয়েছেন আপনি। থামলো মেয়েটা, আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, এই আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে? আমি আপনার গাড়ি চালানোর লাইসেন্স কেড়ে নেব এক্ষুনি, বেয়াদব ড্রাইভার। আরুষ কাচুমাচু মুখ করলো, হয়তো আবারও একবার দুঃখিত বলতে চাইলো, তবে সে মুখ খোলার আগেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো ভারী এক কণ্ঠস্বর। তুর্য ল্যাপটপে দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বলল, কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করে এটাকে আরস। তুর্যের কণ্ঠে আরো ফুঁসে উঠল মেয়েটা। গাড়ির খোলা জানালা গলিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো তুর্যর পানে। দাঁতে দাঁত চেপে উদ্যত হলো কিছু শক্ত কথা বলার জন্য, তবে সে সুযোগ আর হয়ে উঠল না। সামনের বাস থেকে ডাক পড়লো তার আগেই। বাসের জানালা থেকে অন্য আরেকটা মেয়ে হাত বাড়িয়ে বলল, এই ছেমরি, গাড়ি ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। মেয়েটা আর কথা বাড়ালো না, তীব্র সুচালো দৃষ্টিতে শেষ একবার তাকালো তুর্য এবং আরুষের পানে, যেন দৃষ্টি দিয়েই বুঝিয়ে গেল, তোদের আমি দেখে নেব, সাহস থাকলে আমার সামনে পড়িস আবার। এইটুকু মেয়ের এমন ধারালো দৃষ্টিতে প্রথমে আরুষ ফরকে গেলেও পরক্ষণে নিজেকে সামনে নিল। মেয়েটা দৌড়ে চলে গেল বাসের পানে। আরুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে যেতেই চোখ পড়ল চাকার নিচে পড়ে কলেজ কার্ডটার দিকে। ছেলেটা একটু ঝুঁকে কৌতূহল বশত হাতে তুলল কলেজ কার্ডটা। কার্ডের ওপরের অংশটা নষ্ট হয়ে গেছে, ছবি বা কলেজের নাম বোঝা যাচ্ছে না তেমন, তবে মেয়েটার নাম পরিচয় এবং এখনো স্পষ্ট। আরুষ পড়ল মেয়েটার নাম পরিচয়, চমকে উঠল সাথে সাথে, হাত পায়ে কাঁপন ধরল। এটা কি সত্যি নাকি ভুল দেখছে? আরুষ আবারও পড়ল কার্ডে থাকা মেয়েটার নাম পরিচয়। ঘাড় বাঁকিয়ে একবার তাকালো তুর্যর পানে। তার কি এখনই তুর্যকে কিছু বলা উচিত নাকি চেপে যাওয়া উচিত? কিন্তু পরে যদি তুর্য কিছু জানতে পারে, নির্ঘাত তাকে কুচি কুচি করে কাটবে। এলোমেলো পা ফেলে তুর্যর পানে এগিয়ে গেল আরুষ। এদিক ওদিক নজর ঘুরিয়ে ডাকলো, স্যার। তুর্য ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, গাড়ি ছাড়বি নাকি আমি এই মাঝ রাস্তায় অন্য ড্রাইভারের খোঁজ লাগাবো? আরুষ ঠোক খিলল, আমতামতা করে বলল, স্যার, একটু আগের মেয়েটা। কি হয়েছে? মেয়েটা তার কলেজ কার্ড ফেলে গেছে। তুর্য বিরক্ত হলো বেজায়। ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি মেয়ে মেয়ে করে হেদিয়ে মরছে। কণ্ঠে বেশ বিরক্তি নিয়ে তুর্য বলল, তো কলেজ কার্ড অনুযায়ী মেয়েটার নাম পৃথা ইসলাম, বাবার নাম পলা শিকদার, মায়ের নাম সুফিয়া বেগম।
ল্যাপটপের কিবোর্ডে হাত থেমে গেল তুর্যের। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো আরুষের পানে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না ছেলেটা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললি তুই? আবার বলতো। আরুষ আরো একবার উল্টে পাল্টে দেখলো কার্ডটা, অতঃপর আবার বলল, স্যার এই মেয়েটা সম্ভবত আপনার মুরগির বাচ্চার মতো বউ ছিল। কার্ডের জন্ম তারিখ অনুসারে এই মেয়েটার বয়স 17। তুর্য নিজের কোল থেকে ল্যাপটপ পাশে রাখলো দ্রুত। হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করলো। অস্থির কণ্ঠে শুধালো, কোথায় আমার বউ, কোথায়? আরুষ হাত দিয়ে সম্মুখের দিকে একটা চলন্ত বাস দেখিয়ে দিল। মিনমিনিয়ে বলল, আপনার বউ বাসে চলে গেছে স্যার। তুর্য তাকালো বাসের পানে, কপাল কুঁচকে বলল, তাহলে তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন আহম্মক? তাড়াতাড়ি বাসটার পিছনে। আরুষ ব্যস্ত পায়ে গাড়িতে উঠে বসলো। তুর্য উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল। ছুটে চলল বাসটার পিছু পিছু। কিন্তু ভাগ্য বুঝি এবারেও সহায় হলো না। কিছুটা দূরে গিয়েই আবার জ্যামে পড়ে বাসটা হারিয়ে ফেললো তুর্য আর আরুষ। হতাশ হলো তুর্য। গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিয়ে থমথমে কণ্ঠে বলল, একবার দেখা পাই আমার বেয়াদব বউটার, আগে 2-4টা থাপ্পড় মেরে দিব, তারপর আদর ভালোবাসা। চালিয়ে মারছে শুধু আমার। আরুষ চুপ রইল, উত্তর দিল না কোনো। কিঞ্চিত সময় পার আবারও নিজের মুখ খুলল তুর্য। হতাশ কণ্ঠে বলল, আমি বউকে খুঁজে মরছি আর বউটা আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবার মুখ খুলল আরুষ। মিনমিনিয়ে কণ্ঠে বলল, কিন্তু স্যার আপনার বউ তো জানি না আপনি তাকে খুঁজছেন। তেতে উঠল তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, কেন জানবে না? মাত্র 10 বছর বয়সে আমার মতো দামড়া একটা ছেলেকে বিয়ে করে জামাই জুটিয়ে ফেলতে পারলো, অথচ তার জামাই যে তাকে খুঁজতে পারে তা জানে না। নেদা বউ আমার। ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল তুর্য। চোখ বন্ধ করে নিল সিটের সাথে মাথা এলিয়ে। কিঞ্চিত সময় অতিবাহিত হতেই কিছু একটা ভেবে ধপ করে চোখ খুলল। আবারও সোজা হয়ে বসে বলল, আমার বউ কি আমাদের গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে? আরুষ আমতা আমতা শুরু করলো। এখন যদি সে বলে দেয় যে মেয়েটার হাত ছুলে গেছে, তাহলে কেমন রিয়াক্ট করবে তুর্য? নিশ্চয়ই তাকে এই মাঝ রাস্তায় গাড়ি থেকে ঠেলে ফেলে দিবে। আর যদি না বলে বা মিথ্যে বলে, তবে পরে জানতে পারলে ঘাট থেকে মাথাটা আলাদা করে দিবে। সেই হিসেবে সত্যিটা বলাই বাঞ্ছনীয়। আরুষ সময় নিল একটু, অতঃপর তুতলিয়ে বলল, হাতের কুড়িটা একটু ছুলে গেছে, রক্ত বেরিয়েছিল। তুর্যের বুকটা ছ্যাদ করে উঠল যেন। এতদিন পর বউটাকে যাও একটু খুঁজে পেয়েছিল, তাও বউটা তার তরফ থেকে আঘাত নিয়ে গেল। মুহূর্তেই চেতে গেল তুর্য। খ্যাপাটে কণ্ঠে বলল, তুই দেখে শুনে গাড়ি চালাবি না আহম্মক? আজ তোর জন্য আমার মুরগির বাচ্চার মতো বউটা আঘাত পেল। তোর গাড়ি চালানোর লাইসেন্স আমি কেড়ে নিব বেয়াদব। এই, তোকে গাড়ি চালানোর লাইসেন্স দিয়েছে কে বলতো? আরুষ পড়ল মহা ফ্যাসাদে। যেমন স্বামী তার তেমন স্ত্রী, দুজনেই নজর তার নিষ্পাপ লাইসেন্সের উপর। তবে এই লাইসেন্স তো তুর্যই তাকে এনে দিয়েছিল। আরুষ ঘাড় বাঁকিয়ে তাকালো তুর্যের পাড়ে। কিছুটা ঠান্ডা কণ্ঠেই বলল, লাইসেন্স তো দিয়ে দিয়েছে, তবে এই লাইসেন্স করার পেছনে টাকা ঢেলেছেন আপনি। আরুষের কথায় থতমত খেয়ে গেল তুর্য। আমতা আমতা করে বলল, একটা বদমাইশ, চোখ কোথায় রেখে গাড়ি চালাস? বাসর সারার আগেই বউকে পিষে দিয়ে আমাকে বিধবা করার পায়তারা করছিলি। মির্জাফরের বংশধর কোথাকার। রাতের পরে দিনের দেখা মিলেছে। সকালের সূর্যটা ধীর গতিতে তার উজ্জ্বলতা বাড়াচ্ছে। সকাল হতেই তুর্য নেমে পড়েছে তার বউয়ের খোঁজে। কাল এখানে আস্তে আস্তেই বিকাল গড়িয়েছে। তারপর আবার হোটেল ঠিক করে হোটেলে উঠেছে। তাই আর গতকাল খোঁজাখুঁজিতে সময় পায়নি। তাছাড়া যেহেতু রাজশাহী এই এলাকাতেই মেয়েটার দেখা মিলেছে এবং কলেজ কার্ড পেয়েছে, তার মানে মেয়েটা এই এলাকাতেই থাকবে এবং এই এলাকারই কোনো কলেজে পড়বে। তুর্য 2টা কলেজ খুঁজে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু বইয়ে দেখা পায়নি কোথাও। তুর্যর বুঝে আসে না, শহরের বুকে একটা এলাকাতে এত কলেজের কি প্রয়োজন? একটা কলেজ হলেই তো পারত। এখনও আশেপাশে 2-3টা কলেজ আছে। এই 2-3টার খুঁজে না পেলে আবার নতুন করে খোঁজ লাগাতে হবে বইয়ের। ছেলেটার ভাবনার মধ্যেই তারা এসে থামলো একটা মহিলা কলেজের সম্মুখে। আরুষ আর তুর্য একসাথেই নামলো গাড়ি থেকে। গেট পর্যন্ত যেতেই হঠাৎ পকেটে প্রবল ঝংকার তুলে বেজে উঠল তুর্যর মুঠো ফোনটা। ছেলেটা পকেট ঘেটে মোবাইলটা বের করলো।
মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আরুষকে বলল, তুই গিয়ে খুঁজ নে, আমি কথা বলে আসছি। পৃথা হন্তদন্ত হয়ে ছুটে আসছিল কলেজের পানে। ঘুম থেকে উঠতেই আজ দেরি হয়ে গেছে। কাল হাতের ব্যথায় রাতে ঘুমাতে পারিনি একটুও। শেষ রাতে একটু ঘুমিয়ে পড়েছিল, ফলস্বরূপ উঠতে দেরি হয়েছে। সকালে আর কলেজে আসতেও দেরি। পৃথা হাত উছিয়ে হাত ঘুরিয়ে দেখলো ক্লাসের বাকি আর মাত্র 5 মিনিট। দ্রুত পা চালালো মেয়েটা। হন্তদন্ত হয়ে কলেজ ঢুকতে গিয়েই বাধা পেল। কারো শক্তপক্ষ বক্ষের ধাক্কা লেগে ছিটকে পড়ল নিচে। গতকালের আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত পেল। চোখ মুখ কুঁচকে কণ্ঠে আহ মূলক ব্যথাতুর ধ্বনি তুলল মেয়েটা। ব্যথা স্থানে আবারও ব্যথা পেয়ে চোখ জোড়া টলমল হলো। মাথা তুলে সম্মুখের দিকে তাকাতেই আবিষ্কার করলো অতীব মাত্রায় এক সুদর্শন যুবককে। কানে মোবাইল দিয়ে বেশ গম্ভীরভাবে কথা বলছে কারোর সাথে। এদিকে তার হাতির মতো দেহের সাথে ধাক্কা খেয়ে এক রমণী যে নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে আছে, গড়াগড়ি খাচ্ছে, সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই যুবকের। পৃথার রাগ লাগলো। ডাগর ডাগর নয়নে সে তাকালো সুদর্শন যুবকের পানে। কালো প্যান্টের ওপর শুভ্র রাঙা একখানা শার্ট জড়িয়েছে যুবক। গলার কাছে একখানা কালো চশমা ঝুলন্ত। পৃথা তাকালো লোকটার মুখ পানে। একটু বেশিই ফর্সা মনে হচ্ছে, কেমন ইংরেজদের মতো। ফর্সা গালে আবার গাঢ় চাপদারি স্থান। কিঞ্চিত মাথায় বড় চুলগুলো পিছনের দিকে ঠেলে রাখা। পৃথার ভ্রু কুঁচকে এলো। লোকটার কোথাও যেন দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, এ তো গতকালের সেই লোক, যে লোকের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল পৃথার। লোকটা টাকার গরমে দেখিয়েছিল বেশ। ভাগ্যিস এই লোককে দেখে ক্রাশ খেতে খেতে বেঁচে গেছে, নয়তো এমন একটা ব্রিটিশ লোকের ওপর ক্রাশ খেয়ে জীবনটা বরবাদ হয়ে যেত। মানুষ সুদর্শন হলেই যে তার মন সুন্দর হয় না, এই লোক তার জলজান্ত প্রমাণ। নাক মুখ কুচকে নিচ থেকে উঠে দাঁড়ালো পৃথা। তার কানের কাছে বেজে উঠল তুর্যের বলা গতকালের সেই কথাটা। কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করে এটাকে। কথাটা মনে পড়তেই ক্রোধে ফোঁস করে উঠল পৃথা। সে কি ভিক্ষুক নাকি যে টাকা দিয়ে বিদায় করবে? নাকি টাকার জন্য ষড়যন্ত্র করে লাফিয়ে গিয়ে তার গাড়ির সম্মুখে পড়েছিল? উল্টো তারা দুর্নীতি ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ির সামনে তুলে দিয়ে জখম করেছিল তাকে। টাকার বিষয়টা বেশ অপমানে লেগেছে পৃথার। এমনি মেয়েটা বড্ড শান্ত নম্র, কিন্তু এই টাকার অপমানটা মেনে নিতে একদম ইচ্ছুক নয় সে। অবশ্য টাকার কথাটা সে বললে মেয়েটা এতটাও রাখতো না। গতকাল আর আজকের রাগ নিয়েই তুর্যের পানে অগ্নি দৃষ্টিতে তাকালো মেয়েটা। কণ্ঠে ক্রোধ এনে বলল, এই বড় লোকের অহংকারী ছেলে, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে কেন দিলেন? তুর্য ভ্রু কুচকালো মেয়েটার কথায়। মোবাইলে থাকা ব্যক্তিকে বলল, পরে কথা বলছি। কলটা কাটলো তুর্য। আশেপাশে তাকিয়ে বলল, জি, আমাকে বলছো? আপনাকে ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না, আর ধাক্কাটাও আপনার হাতের মতো দেহের সাথেই লেগেছে আমার। তুর্যের চোখ বড় বড় হলো। নিজের দেহের পানে তাকালো সে। যথেষ্ট সুঠাম দেহের অধিকারী তুর্য, আর এই মেয়েরা তাকে বলছে হাতির মতো দেহ। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি কি বললে আমাকে? আমার হাতির মতো দেহ? নিশ্চয়ই চোখ নষ্ট তোমার। চোখের ডাক্তার দেখাও অতি দ্রুত। থামলো তুর্য, আবার বলল, আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দেইনি, বরং তুমি আমার ওই পাটকাঠির মতো দেহ নিয়ে মাছির মতো আমার উপরে দৌড়ে এসে পড়েছিলে। আমি আবার আমার দেহের উপরে কোনো মশা মাছি সহ্য করতে পারি না, তাই টুকা মেরে ফেলে দিয়েছি। পৃথা ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এই কি বললেন আপনি? আমি পাটকাঠির মতো? মোটেই না, আমি একদম ঠিক আছি। ব্রিটিশ লোক একটা। তুর্য কটমট করে তাকালো পৃথার পানে, অত্যন্ত ক্রোধের সাথে শোধালো, কি বললে তুমি? আমি ব্রিটিশ লোক? দেখতে শুনতে তো ব্রিটিশদের মতো, অবশ্য মনটাও ব্রিটিশকৃতে ভরপুর। মুখ সামলে কথা বলো বেয়াদব মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মুখ বাঁকালো পৃথা, ভেঙচি কেটে বলল, জানি তো, 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালানোর সময় তাদের কোল থেকে ভুলবশত বাংলার মাটিতে পড়ে যাওয়া ব্রিটিশের বাচ্চা আপনি। রন্ধ্রে রন্ধ্রে যার ব্রিটিশগিরি। ব্রিটিশদের বংশধর কোথাকার। একটুখানি পাসাঙ্গুলোর মেয়ে, বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না তুমি? পরিবার থেকে এইটুকু শিক্ষা পাওনি নাকি অভদ্র মেয়ে? পৃথা চোখে চোখ রাখলো তুর্য, দৃঢ় কণ্ঠে বলল,
পরিবার থেকে ঠিকই শিক্ষা দিয়েছে, তবে সম্মান বড় ছোট দেখে হয় না, হয় মানুষের মন মানসিকতা, আচার আচরণ দেখে। আমি অবশ্য কোনো অহংকারী টাকা গরমাওয়ালা ছেলেকে সম্মান করি না। গতকাল পৃথার কথাই মুহূর্তে তুর্যের মোবাইল বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে আরুষের নাম দেখেই কলটা ধরল সে। পৃথার পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ আরস বল। আরুষ তেমন কথা বাড়ল না, সরাসরি বলল, আপনার মুরগির বাচ্চার মতো বউকে পেয়ে গেছি স্যার, ভিতরে আসুন। তুর্যর কলিজা যেন শীতল হলো। একটু আগে চটে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো মুহূর্তেই। কল কেটে তাকালো সে পৃথার পানে, ফুরফুরে মেজাজে বলল, নিহাত মন মেজাজটা ভালো হয়ে গেছে আমার, আর ভিতরেও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে গেছে, নয়তো তোমাকে দেখে নিতাম বেয়াদব মেয়ে। কথাটা বলেই কলেজের ভিতরের দিকে পা বাড়ালো তুর্য। পেছন থেকে পৃথা মুখ বাঁকালো, গলা উঁচিয়ে বলল, আরে যান যান, অহংকারী ব্রিটিশ পুরুষ। তুর্য শুনল পৃথার কথাগুলো, তবে পাত্তা দিল না। এখন তার মন পড়েছে কলেজের ভেতরে। এতদিনের অপেক্ষা বুঝি এই শেষ হলো। মুরগির বাচ্চার মতো বউটাকে একটা দর্শনের জন্য মনটা আনচান আনচান করে উঠল। পৃথার আর কিছুই বলল না, পিছু ঘুরে রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ আর ক্লাস করবে না, এমনিতেই দেরি হয়ে গেছে। কলেজে গেলে স্যাররা এখন বাইরেই দাঁড় করিয়ে রাখবে। তার থেকে বরং বাড়িতে গিয়ে মা বাবাকে হাতের ক্ষত দেখিয়ে কেঁদে কেঁদে কলেজে কল করিয়ে অসুস্থ, তাই ক্লাস করতে পারিনি এটা বলে দিবে। সময় গড়ালো। তুর্য বেশ কিছুক্ষণ বসে রইল প্রধান অধ্যক্ষের কক্ষে, কিন্তু পৃথার দেখা নেই। দপ্তরি এসে জানান দিল, পৃথা আজ কলেজে আসেনি। আবারও হতাশ হলো তুর্য, বিড়বিড়িয়ে বলল, ফাঁকিবাজ বউ একটা। তবে এবার আর ভুল করল না ছেলেটা। কলেজ কর্তৃপক্ষ এবং পৃথার সাথে পড়া ছাত্রীদের থেকে মেয়েটার বাসার ঠিকানা নিল, অতঃপর যাত্রা শুরু করলো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। খানিক সময়ের মধ্যেই তুর্য এসে পৌঁছালো পৃথার বাড়িতে। বেশ বড়সড় শৌখিন বাড়িটা। তুর্য ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, আরুষের পানে তাকিয়ে বলল, নিশ্চয়ই আমার শ্বশুর আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখে রাজাকারের মতো এর ওর টাকা মেরে দিয়ে এত সুন্দর বাড়িটা করেছে। আরুষ প্রতিউত্তর করল না কোনো। এমনিও তুর্যর এই কথার পরিপ্রেক্ষিতে কি বলা উচিত জানা নেই তার। তুর্য এগিয়ে গেল পৃথাদের দরজার সম্মুখে। কলিং বেল বাজাতে হাত বাড়িয়েও ফিরিয়ে নিল। নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল সে, সময় পরিপাটি আছে কিনা। প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে, যদি সকলের নজরই না কাটতে পারে তবে এই সুদর্শন হয়ে লাভ কি? নিজের পর্যবেক্ষণে সন্তুষ্ট হলো না ছেলেটা। আরুষের পানে তাকিয়ে প্রশ্ন করল, সব ঠিক আছে তো আরস? আরুষ আপাদমস্তক পর্যবেক্ষণ করলো তুর্যর, অতঃপর হাসি মুখে বলল, একদম স্যার। তুর্য আশ্বস্ত হলো, হাত বাড়িয়ে বাজালো কলিং বেলটা। মিনিট খানেকের মধ্যে একজন যুবক এসে দরজা খুলল। নম্র কণ্ঠে তুর্যকে প্রশ্ন করল, জি আপনারা কারা আর কাকে চাই? এটা পলাশ শিকদারের বাড়ি না? জি উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, আপনারা ভেতরে আসুন। তুর্য আরুষকে নিয়ে ভেতরে ঢুকলো। ছেলেটা তাদের দুজনকে বসতে বলে একটু গলা উঁচিয়ে ডাকলো পলাশ শিকদারকে। বাবা তোমার সাথে দেখা করতে কারা জেনে আসছে। বলল পলাশ শিকদার নিজের কক্ষেই ছিলেন। কেউ তার সাথে দেখা করতে এসেছে শুনেই কক্ষ থেকে বাইরে এলেন। বসার কক্ষে ঢুকতে ঢুকতেই বললেন, কই কারা এসেছে? তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, ভালোভাবে তাকালো পলাশ শিকদারের পানে। অনেক বছর আগে দেখেছিল সেই লোকটাকে। আগের মতোই তরচাজা এখন আর নেই তিনি। চামড়ায় ভাঁজ পড়েছে, চুলগুলো শুভ্র রং ধারণ করেছে, মাথার মধ্যেও টাক পড়েছে বিশাল, তবে চেহারার মিল আছে। তুর্য স্বস্তি পেল, না সে ভুল স্থানে আসেনি, এটাই তার শ্বশুর বাড়ি। তুর্য এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম শ্বশুরমশাই। পলাশ শিকদার ভুরু কুচকালেন, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন তুর্যর পানে। ছেলেটাকে বোধহয় চিনলেন না তিনি, আবার শ্বশুর বলে সম্বোধন করছে। পৃথা ছাড়া তো তার কোনো মেয়ে নেই, তাহলে এই ছেলের শ্বশুর কিভাবে হলো? পলাশ কপাল ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, তুমি কে? তুর্য যেন বিস্মিত হলো, তার শ্বশুর তাকে চিনতেই পারছে না। কি এক মর্মান্তিক ঘটনা!
তুর্য কাঁদতে গিয়েও কাঁদল না, নিজের মনকে সান্ত্বনা দিল। রাজাকাররা ভালো মানুষকে চিনেও না। অতঃপর ছেলেটা একটু এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, নিজের পরিচয় দিতে গিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না শ্বশুরমশাই? আমি আপনার একমাত্র মুরগির বাচ্চা মতো মেয়ের হাঁসের বাচ্চার মতো জামাই, তুর্য চৌধুরী। পলাশ শিকদার চমকালেন, বিস্মিত দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি তুমি তুর্য? তুর্য হেসে বলল, জি, আপনার একমাত্র মেয়ের জামাই। তুর্যের উত্তর আসার সাথে সাথেই গম্ভীর হলো পলাশ শিকদারের মুখশ্রী। তার স্মরণে এলো পৃথার বিয়ে, তুর্যের চলে যাওয়া এবং তার পরবর্তী পরিস্থিতিগুলো। মনে মনে ক্রোধ জন্মালো বয়স্ক লোকটার। থমথমে কণ্ঠে বলল, তুমি হঠাৎ এখানে ডিভোর্স দিতে এসেছো? তা না আসলেও চলতো। পৃথার সাথে তোমার বিয়ে হওয়ার সময় ওর বয়স কম ছিল, তাই রেজিস্ট্রি হয়নি। আইনি ডিভোর্সের ঝামেলা নেই এখানে। তবে মুখে তালাক দেওয়ার একটা বিষয় আছে। যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল, তবে তা সামনে না এসে দূর থেকে দিলেই ভালো হতো।